মহাদেব বড়ালের ভীষণ নেশা তাস খেলার। সেও প্রতি সন্ধ্যায় যায় ক্লাব ঘরে, কিন্তু সেদিন বাড়ির টুকিটাকি কাজ সেরে বের হতে অনেকটাই দেরি হয়ে গেল তার। তাই সোজা পথে না গিয়ে সে রায়দের বাঁশবাগানের পথটা ধরল। সময়টা ডিসেম্বরের মাঝামাঝি, শীত জাঁকিয়ে পড়েছে, সপ্তাহ 2 হলো। বাপরে, কি ঠান্ডা রে! হাত পাঁজে জমে যাবে বলে মনে হচ্ছে। হ্যাঁ, মহাদেব বড়াল কাঁপুনিটা নিয়েই এগিয়ে যেতে গেল, কিন্তু তখনই কানে এলো চুরির রিনিঝিনি শব্দটা আসছে ডান দিকের বাঁশঝাড়গুলোর দিক থেকে। মহাদেব বড়ালের বুকে কাঁপুনিটা বেড়ে দ্বিগুণ হয়ে গেল। কে 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 ওখানে? হ্যাঁ, কে? কি হলো কি? হ্যাঁ, উত্তর দিচ্ছ না কেন? হ্যাঁ, কে? না, এবারেও কোনো প্রত্যুত্তর এলো না। চারপাশে কেমন যেন শিরশির একটা হাওয়া বইছে। মহাদেব বড়াল বুকে সাহস জমা করল, তারপর আবারও পা বাড়াতে গেল, কিন্তু তখনই আবারও চুরির শব্দটা শোনা গেল। মহাদেবের মনে পড়ল চানুবাগদির বউটা 2 দিন হলো এই বাঁশবাগানের ভেতর একটা অশ্বত্থ গাছে গলায় দড়ি দিয়ে মারা গেছে। এখনো 13 রাত্রি পার হয়নি। কথাটা মনে পড়তেই সে ভয় ভয় তাকালো সেই দিকে, আর তার যেন মনে হলো কেউ একজন সাদা কাপড় পরে দাঁড়িয়ে আছে তার থেকে হাত 5 দূরেই। আমাদের চ্যানেলের প্রতিটি গল্প সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন অপশনটি প্রেস করুন। নমস্কার শ্রোতা বন্ধুরা, আজকে গল্পের শেষে আপনাদের জন্য থাকছে এই গল্প থেকে একটি প্রশ্ন, যার সঠিক উত্তরদাতাদের নাম আমরা পরবর্তী গল্পে ঘোষণা করব, এবং আগের গল্পের সঠিক উত্তরদাতাদের নামও আমরা এই গল্পের শেষে ঘোষণা করব। আজ আপনাদের জন্য রয়েছে হেমন্ত দত্তের কলমে গ্রাম বাংলার একটি গায়ে শিহরণ জাগানো ভয়ের গল্প, ক্লাব ঘরের ভুতুড়ে আড্ডা। শুরু হচ্ছে আজকের গল্প। ক্লাবঘরটা গাঁয়ের একদম পশ্চিম প্রান্তে, গায়ের শেষ মাথায়। ক্লাবের পাশেই প্রকাণ্ড একটা বটগাছ, তার থেকে হাত 10 দূরে বিশাল এক খেলার ঘর। ক্লাবের নাম নবীন সংঘ হলেও সন্ধে নামলে নবীনদের সঙ্গে প্রবীণরাও বসে ক্লাব ঘরে। একদিকে বয়স্কদের তাসের আড্ডা, অন্যদিকে নবীনদের ক্যারামের হুল্লোড়। সন্ধে গড়ালেই গায়ের মানুষদের যেন চুম্বকের টান টানে এই ক্লাব ঘর। ঝড়জল উপেক্ষা করেও সকলে এসে হাজির হয় এখানে। শীতের কামড়ও গ্রাহ্য করে না তারা। এইরকমই এক সন্ধ্যায় ঘটল ঘটনাটা। মহাদেব বড়ালের ভীষণ নেশা তাস খেলার। সেও প্রতি সন্ধ্যায় যায় ক্লাব ঘরে, কিন্তু সেদিন বাড়ির টুকিটাকি কাজ সেরে বের হতে অনেকটাই দেরি হয়ে গেল তার। তাই সোজা পথে না গিয়ে সে রায়দের বাঁশবাগানের পথটা ধরল। সময়টা ডিসেম্বরের মাঝামাঝি, শীত জাঁকিয়ে পড়েছে, সপ্তাহ 2 হলো। মহাদেব বড়াল গায়ে মোটা সুতির চাদরটা বেশ আঁটো সাঁটো করে জড়িয়ে নিল। মাথার মানকি টুপিটাও ঠিক করে নিল সে। ঠান্ডা হাওয়া নাক দিয়ে ঢুকে কাঁপুনি ধরাচ্ছে শরীরে। বাপরে, কি ঠান্ডা রে! হাত পাঁজে জমে যাবে বলে মনে হচ্ছে। হ্যাঁ, মহাদেব বড়াল কাঁপুনিটা নিয়েই এগিয়ে যেতে গেল, কিন্তু তখনই কানে এলো চুরির রিনিঝিনি শব্দটা আসছে ডান দিকের বাঁশঝাড়গুলোর দিক থেকে। মহাদেব বড়ালের বুকে কাঁপুনিটা বেড়ে দ্বিগুণ হয়ে গেল। কে 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 ওখানে? হ্যাঁ, কে? বাঁশঝাড়ের ফাঁক গলে নামছে মৃদু চাঁদের আলো। কুয়াশায় সে আলো যেন মরা মাছের চোখের মতো ঘোলাটে। সে ঘোলাটে আলোয় দেখতে পেল না কিছুই, আর না দেখতে পাওয়াটাই যেন তার ভয়টাকে বুক থেকে ঠেলে গলায় নিয়ে এলো।
কি হলো কি? হ্যাঁ, উত্তর দিচ্ছ না কেন? হ্যাঁ, কে? না, এবারেও কোনো প্রত্যুত্তর এলো না। চারপাশে কেমন যেন শিরশির একটা হাওয়া বইছে। মহাদেব বড়াল বুকে সাহস জমা করল, তারপর আবারও পা বাড়াতে গেল। কিন্তু তখনই আবারও চুরির শব্দটা শোনা গেল। মহাদেবের মনে পড়ল চানুবাগদির বউটা দুদিন হলো এই বাঁশবাগানের ভেতর একটা অশ্বত্থ গাছে গলায় দড়ি দিয়ে মারা গেছে। এখনো 13 রাত্রি পার হয়নি। কথাটা মনে পড়তেই সে ভয়ে ভয়ে তাকালো সেই দিকে। আর তার যেন মনে হলো কেউ একজন সাদা কাপড় পরে দাঁড়িয়ে আছে তার থেকে হাত 5 দূরে। রাম 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 করতে করতে দৌড় দিল মহাদেব বড়াল। এই নে চিরতনের টেক্কা। এই আমার রইল হরতনের গোলাম। আরে গোলাম খেলতে গেলি কেন? বিবি খেললি না? বিষ্ণুখুড়ো তাস খেলা নিয়ে চরণকে আরো কিছু বলতে যাচ্ছিল, কিন্তু মহাদেব বড়াল প্রায় হুমড়ি খেয়ে এসে পড়ল তাসের আসরের মাঝে। হাঁপাতে হাঁপাতে বলল, চা 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 চা। পবন যেটা বুঝতে না পেরে বলল, কিরে মহাদেব, চা খাবি না? না না, চা 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 চা। আরে চা চা কি করছিস মহাদেব? যেটা বলতে চাইছিস সেটা স্পষ্ট করে বল। মহাদেব দম নিল, তারপর নিজেকে একটু থিতু করে বলল, চানুর বউকে দেখলাম। চানুর বউ? সে তো দুদিন আগেই মারা গেছে, তাকে কিভাবে দেখবি? আরে দেখেছি, ওই রায়দের বাঁশ বাগানে। মহাদেব আর কিচ্ছু বলতে পারল না। একদলা ভয় বুঝিয়ে দিল তার গলা, কিন্তু ক্লাব ঘরে উপস্থিত সকলের কৌতূহল যেন বাড়িয়ে দিল। সবাই খেলা ছেড়ে এগিয়ে এলো মহাদেবের কাছে। তুই কি ঠিক দেখেছিস মহাদেব? ওটা চানুর বই ছিল তো? না, কুয়াশা ছিল তো, তাই স্পষ্ট করে বুঝতে পারিনি। ও তোর মনের ভুল। কি দেখেছিস? শুধু দেখিনি খুড়ো, শুনেওছি। শুনেছিস? তো কি শুনেছিস? নুপুরের শব্দ। ক্লাব ঘরে উপস্থিত যারা আছে এই মুহূর্তে, তাদের মধ্যে তমালের বয়স সব থেকে কম। সে একটু ডাকাবুকোও আছে। এই ধরনের কোনো কিছুকে সে তেমন একটা পাত্তা দিতে চায় না। নাক কিছুটা ছিটকে সে বলল, দূর মহাদেব কাকা, তুমিও পারো। বয়স হচ্ছে, চোখেও কম দেখছো, কানেও ভুল শুনছো, এসব আবার হয় নাকি? মহাদেব বড়াল কিছু একটা প্রতিবাদ করতে যাচ্ছিল, কিন্তু তার আগেই পবন জ্যাঠা মাথা নেড়ে বলল, না রে তমাল, ভুল নয়। মহাদেব যা দেখেছে, যা শুনেছে, তা ঠিক হওয়ার সম্ভাবনাই বেশি। জ্যাঠা, তুমিও বলছো? হ্যাঁ রে, বলছি। তার কারণ আছে। আমার জীবনেও এমন একটা ঘটনা ঘটেছিল। পবন জ্যাঠা যে ভাও কথা বলার লোক নয় সে কথা ক্লাবের সবাই জানে। তাস ক্যারাম ফেলে গোল করে ঘিরে বসলো তাকে। সকলের উৎসুক মুখের দিকে তাকিয়ে জ্যাঠা আলতো হেসে বলল, হ্যাঁ, বুঝেছি। তোরা শুনতে চাস সেই গল্প, তাই তো? তা বেশ শোন তবে। সকলে বেশ টান টান হয়ে বসল। পবন জ্যাঠা বলতে শুরু করল, ঘটনা খুব বেশি বছর আগেকার নয়, বড় জোর 8-10 বছর। সময়টা ছিল শ্রাবণ মাস, সবে ধান রোয়া শেষ হয়েছে। একদিন রাতে খাওয়া দাওয়া সেরে ঘুমোতে যাচ্ছি, দেখলাম আকাশের কোণে বিদ্যুৎ চমকাচ্ছে। সন্ধে রাত থেকেই গুমোট ছিল বেজায়। আমার বাবা বলতেন, বাতাস গুমোট, আকাশ ভরা বা ভার বাদলা, বাড়ির ধার। মন বলল যে আজকে রাতে জোর বৃষ্টি হবে। তোরা তো জানিসই, কাঁচা ধানে বেশি জল নিতে পারে না। তাই কোদাল নিয়ে বের হতে গেলাম।
আল কাটতে হবে। আমাদের বাড়িতে তখন হরেন থাকতো চাষবাসের কাজের জন্য। সে তো তোরা অনেকেই জানিস। বের হচ্ছি সবে, হরেন বললে, এত রাতে কোথায় যাচ্ছ দাদা? বৃষ্টি হবে রে, আল কাটতে হবে। একা যাবে কেন? চলো আমিও যাই। হরেন কয়েকদিনের জন্য তার দেশের বাড়ি গিয়েছিল, ফিরেছে সন্ধেবেলায়। তাই তাকে ডাকবো নাই ভেবেছিলাম, কিন্তু নিজেই যখন বলল তখন বললাম তাই চল। রাতে একা একা যেতে একটু অস্বস্তি লাগে বটে। বের হলাম দুজনে। হরেনের হাতে একটা হ্যারিকেন, আমার হাতে একটা কোদাল। ভিজে আল পেরিয়ে চলেছে দুজনে। আকাশে মেঘ বলে চারদিক ঘোলাটে অন্ধকার। চারদিক কেমন যেন একটু থমথমে, শুধু ব্যাঙ আর ঝিঝি পোকা ডাক ছাড়া আর অন্য কোনো শব্দ নেই। হরেন যেতে যেতে বললে, বুঝলে দাদা, এরকম রাতে মাঠে নিশি লেগে যায়। আরে ধুর, নিশি টিশি মানুষের মনের ভুল সব। দেখবো হলে মানুষ ভাবে নিশি লেগেছে। না গো দাদা, সত্যি এমন হয়। আমাদের গায়ে একজনের এমন হয়েছিল। রাতে বেরিয়েছিল খালে মাছ ধরতে, নিশিতে পড়লো। 2 গা পরে এক জায়গায় খালের ধারে তাকে পাওয়া গেল। কাদার মধ্যে মুখ গুঁজে পড়েছিল সে, শরীরে কোনো প্রাণ ছিল না গো। কথা বলতে বলতেই আমরা জমির ধারে পৌঁছে গেলাম। হরেন হ্যারিকেনটা আলের মাথায় রেখে আমার হাত থেকে কোদালটা নিয়ে আল কাটতে শুরু করলো। কিছুটা কেটেই থেমে গেল সে। আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, কি হলো রে, থামলি যে বড়? হাত চালা, বৃষ্টি আসার আগে তো ফিরতে হবে। দাদা, আওয়াজটা শুনতে পাচ্ছ? আওয়াজ? কিসের আওয়াজ? আমি কান পেতে শুনলাম। হ্যাঁ, জল কাদা মারিয়ে এলে বা গেলে যেমন শব্দ হয়, ঠিক তেমনই একটা শব্দ কানে এসে লাগলো। কিছুটা অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, কিসের শব্দ বলতো? ডান দিকে একটা দহ আছে, ওটা থেকে মাছ ধরছে মনে হচ্ছে। এত রাতে মাছ ধরছে? কি রে? হ্যাঁ, সেটাই ভাবছি। হ্যারিকেনটা দাও তো দাদা, একবার দেখি কি। আমি হরেনকে বারণ করতে গিয়েও করলাম না। কেমন একটা অন্যায় কৌতূহল যেন আমায় বারণ করতে দিল না হরেনকে। হ্যারিকেনটা তার হাতে তুলে দিয়ে নিজেও তার পিছু নিলাম। কয়েকটা আলপথ পেরিয়ে দেখতে পেলাম দহটাকে। আরো কয়েক পা এগোতে হ্যারিকেনের আলোয় দেখলাম একটা লোক কুঁজো হয়ে বসে মাছ ধরছে। লোকটার পরনে খাটো ধুতি, সেটা কাদায় মাখামাখি। হরেন কিছুটা অবাক হয়ে জিজ্ঞাসা করলো, কে বলো তো দাদা? এ গায়ের লোক বলে তো মনে হচ্ছে না। হবে হয়তো কেউ। চল, আমরা আমাদের কাজটা সেরে নিই। বিদ্যুতের পরিমাণ বাড়ছে, যে কোনো সময় বৃষ্টি আসবে। কথা বলতে বলতে গুড় গুড় শব্দে মেঘ ডেকে উঠল। আমি আর হরেন নিজেদের জমিতে ফিরে এলাম। হরেন আবারও শুরু করলো আল কাটতে। বিদ্যুৎ বাড়ছে। হরেন আল কাটতে কাটতে থেমে গেল আবারও। কোদাল ফেলে তুলে নিল হ্যারিকেনটা। আমি কিছুটা বিরক্ত হয়ে বললাম, ও কি হলো বলতো তোর আবার? একটু দাঁড়াও, আমি দেখে আসি লোকটা কে। আমার যেন ব্যাপারটা ঠিক লাগছে না। কোন ব্যাপারটা? আমি চারপাশের সব গায়ের লোকেদেরই চিনি দাদা, একে কেন চিনতে পারলাম না? কে ওই লোকটা? কথাগুলো বলতে বলতে হরেন হ্যারিকেনটা নিয়ে আলপথ ধরে হন হন করে হাঁটা দিল। আমি অন্ধকারে চুপ করে দাঁড়িয়ে রইলাম। হরেনের বলে যাওয়া কথাগুলোর জন্যই নাকি অন্য কোনো কারণে আমার বুকের ভিতরটা কেমন যেন গুরু গুরু করে উঠল। আমারও মনে হলো যে লোকটা দহতে মাছ ধরছে সে যেন স্বাভাবিক কোনো মানুষ নয়,
একটা মানুষ ঝুঁকে থাকা অবস্থাতে এত লম্বা হতে পারে কি? হয়তো হরেনেরও এমনটাই মনে হয়েছে, তাই সে নিশ্চিত হতে গেছে। কিন্তু আমার সন্দেহ যদি সত্যি হয়, তাহলে তো হরেন খুব বিপদে পড়বে। কথাটা মাথায় আসতেই মাথায় যেন বাজ পড়ল আমার। আলপথ ধরে হরেনের নাম ধরে ছুটতে শুরু করলাম, ডাকতে ডাকতে দৌড় দিলাম। হরেন, এ হরেন, ওরে দাঁড়া, যাস না। কিছুটা গিয়ে দেখতে পেলাম হরেন ফিরে আসছে। আমি উদ্বিগ্ন হয়ে জিজ্ঞাসা করলাম ওকে, কি রে, কে সেটা চিনতে পারলি? হ্যাঁ হ্যাঁ, চিনতে আবার পারবো না? মানুষের কি খেয়াল কে জানে বাবা। ভোর হলেই তো ছেলে যাবে মাছ ধরতে। তোর বয়স হয়েছে, রাত বিরেতে কটা চুনো মাছ ধরতে বেরিয়ে পড়েছিস, তহতে কটা মাছই বা পাবি? বক বক করতে করতে হরেন আবারও এসে শুরু করলো আলের বাকি অংশটুকু কাটা। ফোঁটা ফোঁটা বৃষ্টিও পড়তে শুরু করেছে। আল কাটা হলে আমরা হ্যারিকেন আর কোদাল নিয়ে ফিরতে শুরু করলাম। কড়কড় করে শব্দে বাজ পড়ল। আমরা হাঁটার বেগ বাড়ালাম। হরেন যেতে যেতেই বলল, বুড়োটা বাড়ি ফিরলো কিনা কে জানে। আমি হরেনের কথা বুঝতে পেরে জিজ্ঞাসা করলাম, কার কথা বলছিস রে হরেন? আরে দহতে বিশু জেলের বাপটা মাছ ধরছে না, তার কথাই বলছি। ভীমরতি আর কি। আমার বুকে কেউ যেন ধরাম ধরাম করে ধাক্কা দিল। কাঁপা গলায় বললাম, কার কথা বলছিস? আরে বিশু জেলের বাপ গো। তোমার জন্য কি হয়েছে আজ কোনো কথাই তো ঠিক মতো খেয়াল করছো না। তুই তুই ঠিক দেখেছিস? কেন দেখবো না, একদম স্পষ্ট দেখলাম। আরে তোর কোথাও একটা ভুল হচ্ছে রে। কি যে বলো দাদা, আমার কি ভুল হবে? আমি কি চিলিম খাই নাকি গাঁজা যে ভুল দেখবো? হরিণ, চল তো যাই দহের দিকে, একবার চল তো। কেন দাদা, আমার কথা বিশ্বাস হচ্ছে না? আমি দৃঢ় গলায় বললাম, ওটার বিশুর বাপ হতেই পারে না। তুমি কি করে এত জোর দিয়ে বলছো? জোর দিয়ে বলছি কারণ বিশু জেলের বাপ দুদিন আগেই ছেলের সাথে বচসা করে গলায় দড়ি দিয়ে মারা গেছে। তুই গায়ে ছিলিস না তখন, তাই জানিস না। এখনো এতে রাত্রি পার হয়নি। হরেন হরেন কিছু একটা বলতে যাচ্ছিল, তখনই কচমচ শব্দটা কানে এলো। দুজনেই চমকে তাকালাম, আর যা দেখলাম তাতে বুকের রক্তটা রীতিমতো হিম হয়ে গেল। কিছুটা দূরেই দাঁড়িয়ে আছে বিশু জেলের বাপ। দেহটা মনে হচ্ছে একটা লম্বা তাল গাছের মতো দীর্ঘ। ডান হাতে ধরে আছে একটা মাছ, সেটাতেই কামড় বসাচ্ছে। মাছটা খেতে খেতেই সে আমাদের দিকে তাকালো। চোখ দুটো তার ভাটার আগুনের মতো জ্বলছে। আমাদের দেখতে পেয়ে লম্বা লম্বা পা ফেলে সে এগিয়ে আসতে শুরু করলো আমাদের দিকে। আমি ভীষণ ভয় পেয়ে পাথর হয়ে গেছি। হরেন চিৎকার করে বলে উঠল, দাদা দৌড় লাগাও। বলেই সে আমার হাত ধরে একটা হেঁচকা টান দিল। আমি চেতনাবোধ ফিরে পেয়ে দৌড়াতে শুরু করলাম। কড়কড় শব্দে বাজ পড়ল, ঝমঝম শব্দে নামলো বৃষ্টি। আমরা পাগলের মতো আলপথ ধরে ছুটে চলেছি। দমকা হাওয়ায় নিভে গেছে হ্যারিকেন। অন্ধকারের মধ্যে এলোমেলো ছুটে চলেছি। কোন পথে ছুটছি কিছুই বুঝতে পারছি না। শুধু মনে হচ্ছে এক তাল গাছ লম্বা একটা শরীর তাড়া করছে আমাদেরকে। পবন জ্যাঠা থামল। তমাল ভ্রু কুঁচকে জিজ্ঞেস করল, তারপর কি হলো? জ্যাঠা উপস্থিত সকলের দিকে তাকিয়ে নিল একবার, তারপর মৃদু গম্ভীর স্বরে বলল, আরো কিছুটা দৌড়ে আমি জ্ঞান হারিয়ে ফেলি। হরেনের অবস্থাও এরকমই হয়েছিল প্রায়। যখন জ্ঞান ফিরল তখন ঝড় বৃষ্টি থেমে গেছে, আকাশে মেঘও সরে গেছে, ভোরের আলো ফুটতে শুরু করেছে। দেখলাম আমরা দুজনেই পড়ে আছি একটা চটানের মাটিতে। পবন জ্যাঠা থামল।
সকলেই কেমন যেন ভয়ে চুপসে গেছে। আবার যে তাস খেলায় ফিরবে তেমন ইচ্ছেও কারোর মধ্যে খুব একটা দেখা যাচ্ছে না। বিষ্টু খুড়ো উসকুস করে উঠল, বিজুর দিকে তাকিয়ে বলল, বিজু, দেখ তো রে, রতনের দোকান খোলা আছে কিনা, তাহলে সবার জন্য একটু চা নিয়ে আয়, যা। বিজুর খুব যে যাওয়ার ইচ্ছে ছিল তা নয়, তবু খুড়োর কথা ফেলতে পারল না। সে বেরিয়ে গেল। খুড়োকে দেখে মনে হচ্ছে সে যেন কিছু বলতে চায়। তমাল জিজ্ঞেস করেই ফেলল, খুড়ো, তুমি কিছু বলবে? খুড়ো পড়ে থাকা তাসগুলো নাড়তে নাড়তে বলল, এতদিন তোদের বলিনি, কিন্তু একবার আমার সাথেও এমনিই হয়েছিল। মানে তুইও এরকম ভূতের পাল্লায় পড়েছিলিস? হ্যাঁ রে, সেরকমই বলতে পারিস। বলো তো শুনি, কি রকম সে? খুড়ো বলতে যাচ্ছিল তখনই বিজু রতনের দোকান থেকে 1 কেটলি চা আর গোটা 10 কাগজের কাপ নিয়ে ঢুকল। পবন জ্যাঠা বিজুকে উদ্দেশ্য করে বলল, দে তো বিজু 1 কাপ গরম চা, শীতটা আজকে বড্ড বেড়েছে। চা খেতে খেতেই শুনি বিষ্টু কেমন ভূতের পাল্লায় পড়েছিল। বিজু দ্রুত হাতে সকলকে চা দিয়ে নিজেও 1 কাপ নিয়ে বসলো গল্পটা শোনার জন্য। খুড়ো চায় জব্বর একটা চুমুক দিল, তারপর বলতে শুরু করলো, আমার মেয়ে রমার বিয়ে হয়েছে সোনাই দিঘি বলে এক গাঁয়ে। তা সেবার বসেক মাস করে গেলাম একবার মেয়ের বাড়ি এই কদিনের জন্য। যেদিন গেছি তার পরের দিন শুনলাম পাশের গাঁয়ে এক মেলা উপলক্ষে যাত্রা হবে। ছোটবেলা থেকেই যাত্রা শোনার নেশা আমার খুব, তাই যখন শুনলাম তখন একেবারে লাফিয়ে উঠলাম। প্রথমে ঠিক ছিল আমি আর বেআই মশাই দুজনে মিলে যাব, কিন্তু সন্ধ্যের পর থেকে বেআই মশাইয়ের হাঁটুর ব্যথাটা বড্ড বাড়ে। রমা তাই কিছুটা চিন্তিত হয়ে জিজ্ঞেস করলো, বাবা, তাহলে কি করবে? একা কি করে যাবে? তোমার জামাইও তো এখন নেই। না হলে? ও আমি ঠিক চলে যাব। কিন্তু রাস্তা চিনতে পারবে? ও জিজ্ঞেস করে চলে যাব, তুই চিন্তা করিস না মা। সকাল সকাল রাতের খাবার সেরে আমি বের হলাম। রমা যে একটু চিন্তা করছে সে তার মুখ দেখেই বুঝতে পারছিলাম, তাই সান্ত্বনা দেওয়ার জন্য বললাম, তুই মিছে চিন্তা করছিস মা, আমি ঠিক যেতে পারবো রে, চিন্তা করিস না। শোনো, তুমি গায়ের শেষে যে বুড়ো বটগাছটা আছে সেখান থেকে ডান দিকের রাস্তাটা ধরবে। কিছুটা গেলে একটা শ্মশান পড়বে বাঁ দিকে, আর ডান দিকে পড়বে মাঠ। ওই মাঠের পথ ধরে যেতে হবে। পারবে তো? হ্যাঁ রে, ঠিক পারবো, তুই মিছে চিন্তা করছিস। আসি হ্যাঁ। এই বলে আমি একটা 5 সেলের টর্চ নিয়ে বের হলাম বটে, কিন্তু রমার মুখ তখনও থমথমে। মা যেমন তার ছোট ছেলেকে দূর মাঠে খেলতে পাঠিয়ে চিন্তিত থাকে, রমাকেও যেন ঠিক তেমনই দেখলাম। মৃদু হেসে কথা না বাড়িয়ে বের হলাম যাত্রা দেখার উদ্দেশ্যে। বুড়ো বটগাছের তলায় দাঁড়ালাম একবার, কিন্তু গাছতলায় গিয়ে ভুলে গেলাম রমা ডান দিকের রাস্তা বলেছিল নাকি বাঁ দিকের। ঘটনা যেদিন ঘটবে সেদিন হয়তো মাথাও ঠিক কাজ করতে চায় না। আমি একটু অপেক্ষা করলাম, আর যদি কেউ গাঁ থেকে যাত্রা শোনার জন্য যায় তাহলে তার সাথেই চলে যাব। কিন্তু বেশ কিছুটা সময় অপেক্ষা করেও তেমন কাউকে আর দেখতে পেলাম না। তাই দোনামুনো মনটা নিয়েই বাঁ দিকের পথটাই ধরলাম। কিছু দূর যেতেই বুঝলাম যে পথ ভুল করেছি। যে পথে যাওয়ার কথা ঠিক উল্টো পথ ধরেছি আমি। সামনেই শ্মশান। জানি না মনের ভুল কি না, কেমন যেন পোড়া একটা গন্ধ নাকে এসে লাগলো। দ্রুত ফিরতে গেলাম, আর তখনই শ্মশানের পাশের ঝোপটায় চোখ আটকে গেল আমার। দুটো চোখ যেন চলচল করছে। বুক কেঁপে উঠল আমার। হাতে ধরা টর্চটা ততক্ষণে নিভে গেছে। সুইচটা টিপবো সে সাহসও যেন নেই। জ্বলতে থাকা চোখ দুটো একটু একটু করে এগিয়ে আসছে আমার দিকে।
আমার শরীর ঠান্ডা হতে শুরু করেছে, পা দুটো যে কাঁপতে শুরু করেছে সেটাও বুঝতে পারছি। এক মুহূর্ত পরেই পোড়া গন্ধটা আরো তীব্র হয়ে আমার নাকে লাগলো, আর সাথে সাথেই দেখলাম জ্বলতে থাকা চোখ দুটো অদৃশ্য হয়ে গেল চোখের পলকে। অন্ধকার থেকে কেউ একজন ডাকলো, কোথায় যাবেন মশাই? পথ হারিয়েছেন মনে হচ্ছে তো। চমকে তাকালাম, দেখলাম অন্ধকার থেকে বেটে খাটো একটা লোক আমার দিকে এগিয়ে আসছে। এই শ্মশান ভূমিতে আরো একজন মানুষ দেখে ধরে প্রাণ এলো। দম নিয়ে বললাম, হ্যাঁ ঠিকই বলেছেন, এই যাত্রা দেখতেই যাব, কিন্তু আরে চলুন মশাই, আমিও যাব। ভালোই হয়েছে, হ্যাঁ একটা সঙ্গী পাওয়া গেল। আপনার নাম? আমি অনন্ত মোদক, এই ধারে পাশেই থাকি। ধারে পাশে বলে কোনো গ্রাম আছে বলে তো শুনিনি, তবুও কথা বাড়ালাম না। আগে এই শ্মশানটা থেকে চলে যেতে হবে, তাই দুজনেই হাঁটতে শুরু করলাম। পোড়া গন্ধটা আরো বেশি করে যেন আমার নাকে এসে লাগছে। গন্ধটা যে লোকটার গা থেকে আসছে সেটা বেশ বুঝতে পারছি, কিন্তু কেন? এই ভাবতে গিয়ে বুঝতে পারলাম লোকটা মোদক অর্থাৎ ময়রা কাঠের জালে মিষ্টি তৈরি করে। হয়তো একটু আগেও মিষ্টি তৈরি করছিল, তাই এমন গন্ধ। আমায় চুপ করে থাকতে দেখে লোকটা কিছুটা অবাক হয়ে আমাকে জিজ্ঞেস করলো, কি ব্যাপার বলুন তো বিশ্বেশ্বর বাবু, কোনো কিছু নিয়ে কি ভয় পাচ্ছেন নাকি? লোকটার কথায় আমার ভয়টা যেন জাগার দিয়ে উঠল। লোকটা আমার নাম জানলো কি করে? ইতস্তত করে জিজ্ঞেস করলাম, আপনি আপনি আমায় চেনেন? না মানে আমার নাম আপনি জানেন কি করে? লোকটা হেসে উঠল দুলে দুলে। আরে আমি আপনাদের সকলকেই চিনি। আপনার জামাই বিনয়, মেয়ে রমা, আপনার বেয়াই তারাপদ, সকলকেই। এই কথায় আমার মনে অন্য একটা কথা মনে পড়ে গেল। রমার বিয়ের জন্য যখন দেখাশোনা এসেছিলাম তখন শুনেছিলাম আগে নাকি এই মাঠে ডাকাতের খুব উপদ্রব ছিল। পরে পুলিশ কঠোর হাতে সেটা দমন করে, তবে বছর খানেক হলো আবার নাকি নতুন করে উপদ্রব শুরু হয়েছে। ঠিক ডাকাতি নয়, অনেকটা পুরনো দিনের ঠগীদের মতো কায়দায় লোকের সাথে বন্ধুত্ব করে তাকে প্যাঁচে ফেলে, তারপর তাকে মেরে সর্বস্ব কেড়ে নেয়। কথাগুলো মনে আসতেই বুকের ভয়টা যেন বেড়ে গেল। এই লোকটা তেমন কেউ নয় তো? লোকটা আমায় এমন করে চুপ করে থাকতে দেখে আবারও জিজ্ঞেস করলো, কি ব্যাপার বলুন তো মশাই, আপনার মনে হচ্ছে আমাকে ঠিক পছন্দ হয়নি। ভাবলুম একজন সঙ্গী পেলুম, গল্প করতে করতে যাওয়া যাবে। আরে আরে না না, তেমন ব্যাপার নয়। আমি আমি আসলে তেমন গুছিয়ে তো কথা বলতে পারি না, তাই মানে বুঝেছি বুঝেছি, বেশ আমি বলছি আপনি আপনি না হয় শুনে যান। হ্যাঁ সেটাই ভালো হবে, গল্প শুনতে শুনতে পথটা পেরিয়ে যাব। বেটে হাঁটটা খাট্টা লোকটা যে এমন মজার জমাটি লোক প্রথমে তা বুঝতে পারিনি। বেশ কথা বলতে বলতেই যাচ্ছিলাম, হঠাৎ লোকটা থেমে গেল। আমি কিছুটা অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কি হলো মশাই, কোনো সমস্যা হলো? ডান দিকে তাকিয়ে দেখুন, ওই ভাঙা মন্দিরটা দেখতে পাচ্ছেন? আমি সেদিকে তাকালাম, দেখলাম একটা ভাঙা মন্দির, অন্ধকার আর আগাছায় ঢাকা। বুকের ভেতরটা কেমন যেন ছ্যাঁত করে উঠল। লোকটা সেদিকেই তাকিয়ে বলল, এই মন্দিরে এক সময় মা কালীর পুজো করত দিনু ডাকাত। বলি জানেন নাকি তার গল্প? তেমন জানি না, ওই একটু আধটু আর কি মেয়ে আর বেয়ের মুখে শুনেছি। তাহলে আমি বলছি, আপনি শুনুন। লোকটা বেশ কিছুটা পথ চুপচাপ হেঁটে চলল, কে জানে হয়তো গোছালো নিজেকে। তারপর বলতে শুরু করলো,
দিনু ডাকাতের মতো নিষ্ঠুর লোক এই এলাকায় দুটি ছিল না। তার টাঙ্গির কোপে কত মেয়ে, কত পুরুষ, কত শিশু যে বলি হয়েছে তার কোনো ইয়ত্তা নেই। দিন দিনে তার নিষ্ঠুরতা যেন বেড়েই চলল। দিনু যখন মায়ের পুজোতে বসত, বুঝতে হবে সেদিন বড় কোনো কিছু নামতে চলেছে। সেদিনও পুজোয় বসেছিল দিনু, কপালে রক্ত তিলক, চোখ জবা ফুলের মতো লাল। বেটে ছোটখাটো লোকটাকে দেখলে সেই মুহূর্তে বড় বড় সাহসী মানুষের বুকও কেঁপে উঠবে। মন্দির চত্বরে বাঁধা একটা ছাগল, বলি হবে সে একটু পরেই। দিনু জবা ফুলের মালাটা নিয়ে মাকে পড়াতে পড়াতে ধ্বনি তুলল, জয় মা, জয় মা। সে তো গলা নয়, যেন বাজের শব্দ। সাঙ্গপাঙ্গদের কেউ মায়ের পুজোয় হাত লাগিয়েছে, কেউ ছাগল বলির প্রস্তুতি নিচ্ছে, কেউ বা শান দিচ্ছে টাঙ্গির ফলায়। এমন সময় একটি মেয়ের কান্নার শব্দ ভেসে এলো। থেমে গেল পুজো, থেমে গেল মানুষজন। দিনু বাজ পড়া গলায় বলল, এই বিশু, দেখ তোকে কাঁদছে ওখানে এত রাতে। একটু পরে এই বিশু একটা মেয়েকে এনে হাজির করলো। মেয়েটির বয়স 25-26 হবে। পরনে ময়লা কাপড়, শীতিতে সিঁদুর বুঝিয়ে দিচ্ছে মেয়েটি বিবাহিত। দিনু ভ্রু কুচকে জিজ্ঞাসা করলো, কে তুই? এত রাতে এখানে কি করছিস? মেয়েটা এক পলক জরিপ করলো সকলকে, চোখে মুখে কেমন যেন একটা ভয়। কাঁপা কাঁপা গলায় বলল, আমি আমি পারুল। বাজা বলে তো স্বামী নিল না, বাপও আর রাখতে চায় না, তাই ঘর ছেড়ে বেরিয়ে পড়েছি। কিন্তু এখানের খবর তুই পেলি কি করে? কে বলেছে তোকে এখানে আসতে? কেউ তো বলেনি। বাপ যখন তাড়িয়ে দিল, তখন যেদিকে দু চোখ যায় বেরিয়ে পড়লাম। মাঠ পেরিয়ে চলেছিলাম, হঠাৎ চোখে পড়লো এখানে আলো জ্বলছে, তাই মানে। বুঝেছি। কিন্তু কোন গায়ের মেয়ে তুই? বাপের বাড়ি দিগলগঞ্জ আর শ্বশুর বাড়ি উঠোনবাটি। এমন কোনো গায়ের নাম তো ধার পাশে আছে বলে শুনিনি। আমি 2 দিন ধরে ঘুরছি গো, খুব খিদে তেষ্টা পেয়েছে, আর দাঁড়াতে পারছি না। মেয়েটার বলার মধ্যে কি ছিল কে জানে। দিনু আর কথা বাড়ালো না, বিশুকে উদ্দেশ্য করে বলল, যা, ওর খাবার ব্যবস্থা কর। মেয়েটা যেন খুব খুশি হলো, মাথা নেড়ে পা বাড়াতে গেল। দিনু তাকে থামিয়ে দিয়ে বলল, খাওয়া দাওয়া করে এখানেই আজকের রাতটা কাটিয়ে দাও। সকাল হলে আমার লোক তোমাকে বাপের বাড়ি আবার দিয়ে আসবে। ভয় পাওয়ার কোনো কারণ নেই, এখানে তোমার কোনো ক্ষতি হবে না। আর তোমার বাবাকেও যথেষ্ট টাকা পয়সা দিয়ে আসা হবে, সে তোমায় আর তাড়িয়ে দেবে না। মন্দির চত্বরে সেই রাতে উপস্থিত সকলেই হয়তো অবাক হয়েছিল। দিনু ডাকাত এই প্রথম কোনো মেয়েকে তুমি সম্বোধন করল, এই প্রথম কোনো মেয়েকে এত নরম স্বরে কথা বলল। কিন্তু কেউই হয়তো সেদিন বুঝতে পারিনি সব কিছু পাল্টাতে শুরু করেছে সেদিন থেকেই। দিনু ডাকাত নিজের অজান্তেই এঁকে ফেলেছে নিজের মৃত্যু তিলক। ভোর রাত থেকে বৃষ্টি শুরু হলো, সঙ্গে বাজ আর দমকা হাওয়া। দিনু ডাকাতি করে যখন ফিরল, ভিজে একসা। বৃষ্টি চলল দুপুর পর্যন্ত। পারুল যেতে পারল না। দুপুরে বৃষ্টি একটু ধরে এলো, কিন্তু দিনু পড়ল ধুম জ্বরে। গায়ে যেন 10 উনুনের আগুন। সবাই ভয়ঙ্কর চিন্তায় পড়ে গেল। পারুল কোমর বেঁধে নামলো দিনুর সেবায়। বিশুকে পাঠালো বদ্যি বাড়ি। বিশু ছদ্মবেশে বদ্যি বাড়ি থেকে ওষুধ নিয়ে এলো। পারুল পথ্যি বানালো। 3 দিন যেন জমে মানুষের টানাটানি। এই 3 দিন পারুল নাওয়া খাওয়া ভুলে গেল, শুধু সেবা করে গেল দিনুর। দিনু সুস্থ হলো বটে, কিন্তু
শরীরে যেন তেমন শক্তি নেই। পারুল বিশুকে বাজারে পাঠালো ভালো ফল জিয়ল মাছ আনতে। বিশুর কাছে পারুল হয়ে উঠল নতুন মা যেন। দিনুর দলে সকলেই যেন পারুলের যত্ন আত্মিতে ভুলে গেল। একদিন দুপুরে পারুল ফল কেটে দিনুকে দিতে দিতে বলল, আপনি তো এখন অনেকটাই সুস্থ, তাহলে আমায় দিয়ে আসার ব্যবস্থা করুন না একটু। কোথায় যাবে? বলছিলেন যে আমায় বাবার কাছে ফিরিয়ে দিয়ে আসবেন। দিনু যেন উদাসীন হয়ে গেল কিছুটা। পারুলও আর কোনো কথা বাড়ালো না। দিন গড়ালো মাস, কিন্তু পারুলকে তার বাবার কাছে ফিরিয়ে দিয়ে আসার কোনো ইচ্ছে দেখা গেল না দিনুর মধ্যে। পারুলও যেতে চায়, তেমন লক্ষণও অবশ্য দেখা গেল না। দুজনের মধ্যে যে গোপন এক ঘনিষ্ঠতা গড়ে উঠেছে সেটা বুঝতে পারল সকলেই, কিন্তু এ নিয়ে কেউ রাটই করল না। বলা ভালো সে সাহস কারো হলো না। মাস দুই কাটল এইভাবে। এই 2 মাসে দিনু একটি রাতেও বের হয়নি ডাকাতি করতে। অমাবস্যায় মায়ের পুজো হয়েছে, কিন্তু হয়নি কোনো বলি। একদিন বিশুই কথাটা পারল। বলছি সর্দার, এইবার কাজে না নামলে যে অস্ত্রে মরচে পড়বে। তাছাড়া মজুদ যা ছিল তাও শেষের দিকে প্রায়। বেশ, খোঁজ রাখ, তারপর দেখছি। যে মানুষ ডাকাতির কথা শুনলে গোফে তা দিত, বাজ পড়া গলায় আদেশ দিত অস্ত্রে শান দেওয়ার, সেই মানুষের ডাকাতির কথা শুনেও এমন ঠান্ডা ভাব যেন দলের বেশিরভাগ লোককেই অবাক এবং ক্ষুণ্ণ করল। ফিসফাস 2-1 কথা শুরু হলো নিজেদের মধ্যে। দিনু আর কোনো কথা না বলে ঢুকে গেল নিজের ডেরায়। সেদিন রাতেই ঘটল ঘটনাটা। দিনু ঘুমিয়েছিল বিছানায়, শুনতে পেল পালকি বাহকদের ডাক। দিনুর শরীর টান টান হয়ে গেল আপনা থেকেই। টাঙ্গি ধরা মুঠো শক্ত হয়ে গেল। কড় করে গলায় বলল, বিশু, সবাইকে রেডি কর, ওরা এসে গেছে। একটু পরেই মশালের আলো দেখা গেল সুসজ্জিত একটা পালকি। কিন্তু পালকি বাহকদের ডাক চাপা পড়ে গেল। টাঙ্গি উঁচিয়ে ছুটে গেল দিনু আর তার দলবল। পালকি বাহকরা প্রাণ ভয়ে দৌড় দিল। যে জনাচারেক লেঠেল সঙ্গে ছিল তারা প্রতি আক্রমণের চেষ্টা করল, কিন্তু দিনুর দলের সাথে পেরে উঠল না। কয়েক মিনিটের মধ্যেই তারা রক্তাক্ত হয়ে মাটিতে শুয়ে পড়ল। দিনু এগিয়ে গেল পালকির দিকে, পর্দা সরিয়ে উকি দিল ভেতরে। নববধূ সেজে আছে একটি মেয়ে। ভয়ে গুটিয়ে গেছে সে। দিনু হ্যাচকা টানে খুলে নিল গয়নাগুলো। ঠিক তখনই ভারী একটা লাঠি এসে পড়ল দিনুর মাথায়। রক্ত ফিনকি দিয়ে বেরিয়ে এলো। সেই অবস্থাতেই ঘুরল দিনু, দেখল জম কালো পোশাক পরা 1 বছর 27-28-এর ছেলে আক্রমণের ভঙ্গিতে দাঁড়িয়ে। কেউ বলে না দিলেও দিনু বুঝল এই ছেলেটি বর, সদ্য বিবাহিত স্ত্রীকে রক্ষা করতে এগিয়ে এসেছে। যুবক আবারও লাঠি উদ্যত করল দিনুকে আঘাত করার জন্য, কিন্তু তার আগেই দিনু সজোরে লাথি মারল যুবককে। ছিটকে পড়ল সে। দিনুকে মারতে চাস? এ তল্লাটে দিনুর গায়ে হাত দেবার সাহস যে দেখাবে তার পরিণতি হবে মৃত্যু। যুবক উঠতে চেষ্টা করল, কিন্তু তার আগেই দিনু টাঙ্গির ধারালো কোপ বসে গেল যুবকের ডান পায়ে। যন্ত্রণার আর্তনাদ কাঁপিয়ে দিল রাতের আকাশ। পালকির ভেতর থেকে বেরিয়ে এলো মেয়েটি। ছুটে গিয়ে জড়িয়ে ধরল দিনুর পা, বলল, ছেড়ে দিন, দয়া করে ছেড়ে দিন ওকে। দিনুর রক্ত জমার মতো চোখ দুটো এক পলক দেখল মেয়েটিকে। ঠোঁটের ডগে খেলে গেল নিষ্ঠুর হাসি। দয়া? দিনুর বুকে কোনো দয়া নাই, মায়া নাই। বলেই সজোরে লাথি মেরে সরিয়ে দিল মেয়েটিকে।
ছিটকে পড়ল মেয়েটা পথের ওপর। দিনু আরো হিংস্র ভঙ্গিতে কোপ বসালো যুবকের ওপর, বুকে, পেটে, পায়ে। না! রক্তের স্রোত বয়ে গেল ধুলো ঢাকা পথে। মেয়েটা উঠে দাঁড়ালো, স্থির দৃষ্টিতে দেখলো রক্ত ভেজা দেহটাকে। তারপর গর্জন করে উঠল, শয়তান! আমি যদি সতী হই তাহলে এই সিঁদুর ছুঁয়ে অভিশাপ দিচ্ছি তোকে। এর থেকেও ভয়ঙ্কর মৃত্যু হবে তোর। সেদিন তুইও এমন করেই। কথাটা শেষ হওয়ার আগে দিনুর হাতে টাঙ্গি কোপ বসালো মেয়েটির গলায়। 2 হাত গলায় চেপে মেয়েটা পড়ে গেল পথের ধুলোয়। আর দিনুর ঘুমটা চড়াং করে ভেঙে গেল। বিছানা ছেড়ে উঠে পড়ল দিনু। শরীর ভিজে যাচ্ছে ঘামে। কুজো থেকে জল গড়িয়ে খেল, শুয়ে পড়ল বিছানায় আবার। দিনুর ভেতর কেউ যেন বলল, অভিশাপ ফলতে চলেছে। পরের দিন দুপুরে বিশু খবর দিল কালিন্দির মাঠ দিয়ে এক ব্যবসায়ীর দল আসছে। দিনু অস্ত্রে শান দিতে বলল। সবাই নেমে পড়ল কাজে হই হই করে। বলির পাঁঠা জোগাড় হলো। সন্ধে রাতে শুরু হলো পুজোর প্রস্তুতি। সবাই যখন এই সব নিয়ে ব্যস্ত, তখন চুপি সারে বের হলো পারুল। মন্দির ছাড়িয়ে বেশ কিছুটা ডান দিক ধরে এগিয়ে গেল সে চটান মতো জায়গাটার দিকে। চটানে একটা মাদারি গাছ, সেই গাছের নিচে দাঁড়িয়ে এক ছায়া মূর্তি। তার দিকে ধীর পায়ে এগিয়ে গেল সে। লোকটার সাথে কথা হলো কিছু, একটু পরেই চলে গেল লোকটা। পারুল গাছের আড়াল থেকে বেরিয়ে এলো, ধীর পায়ে ফিরতে শুরু করলো। কয়েক পা মাত্র এগিয়েছে, অন্ধকারে ধপ করে জ্বলে উঠল একটা মশাল। দিনুর বাজ ডাকা গলাটা শোনা গেল। কে ওই লোকটা? পারুলের মুখ ভয়ে চুপসে গেছে। কাঁপা কাঁপা গলায় বলল, আমার স্বামী। এখানের খবর পেল কিভাবে? আনাজ মশলা কিনতে গত শনিবার হাটে গিয়েছিলাম। সেখানে বলছিল খেতে পাচ্ছি না, টাকা নেই, তাই এখানে আজ আসতে। ডেরার খবর জানে? না, বলেছি এখানে এক গায়ে একজনের বাড়িতে থাকি, তাদের দেখাশোনা 5 ফরমাস খাটি। বেশ, চলো পুজোয় বসবো, জোগাড়ে হাত লাগাবে। বলে এই পা বাড়াতে গিয়েও যেন থেমে বলল, নাম ঠিকানা বিশুকে দিয়ে দেব, সেই মাসে মাসে টাকা পৌঁছে দিয়ে আসবে। না না, কারোর যাবার দরকার নেই, ও আর এখানে আসবে না। রাত কিছুটা গড়াতেই বের হলো দিনু দলবল নিয়ে, কিন্তু ফিরল প্রায় খালি হাতে। ব্যবসায়ীদের দলে ছদ্মবেশে ছিল পুলিশ। দিনুরা আক্রমণ করতেই গুলি ছোড়ে তারা। পুলিশের গুলিতে রতনের প্রাণ যায়, ছোটন গুরুতর জখম হয়, বাকিরা কোনো ক্রমে প্রাণ নিয়ে পালিয়ে আসে। এই প্রথম দিনুকে এভাবে পরাস্ত হতে হলো। কিন্তু পুলিশের কাছে কি আগে থেকেই খবর ছিল? কে দিল খবর? কাটলো আরো 2 মাস। এই 2 মাসে দিনু আর তার দল মূলত গা ঢাকা দিয়েছিল, কিন্তু বসে থাকলে তো এতগুলো মানুষের পেট চালাবে কি করে? সন্ধেবেলায় হঠাৎই দিনু ডাক দিল, বিশু, বিশু, বিশু। বলো সর্দার। মায়ের পুজোর আয়োজন কর। সকলেই একটু চমকে উঠল বটে, কিন্তু বিনা বাক্য ব্যয় শুরু করলো কাজ। অস্ত্রে শান পড়ল, পাঠা বলি হলো, মায়ের পায়ে রক্ত নিবেদন হলো। বের হলো দিনু, তবে এবার মাঠে নয়। দিনুর দল আক্রমণ করল নবীনগঞ্জে। এই গায়ে বনেদি লোকের বাস। কয়েক ঘন্টা লুটতরাজ চালালো। গর্জনে কেঁপে উঠল নবীনগঞ্জের রাতের আকাশ। টাকা গয়নাগাটিতে বস্তা ভর্তি হলো। 2-1 পুরুষ যারা বাধা দিতে এসেছিল, তারা জখম হলেও কোনো মেয়ে বা শিশুর গায়ে আঁচড় পর্যন্ত পড়ল না। দিনুর এই স্বভাব বিরুদ্ধে সবাই হতচকিত হয়ে গেল, বিশু সহ সকলেই। তবে অনেকদিন বাদে এত ভালো মাল পাওয়ায়
সবাই ডেরায় ফিরে এসে আনন্দে মেতে গেল। দিনুও আজ বেজায় খুশি। তার হাতে মদের বোতল, মুখে খুশির ঝলক, গলায় মদ ঢালতে ঢালতে বলল, আজ তোদের সকলকে জানাচ্ছি, আমি বিশুর নতুন মা পারুলকে বিয়ে করছি আগামী সোমবার। পারুল লজ্জায় দৌড়ে পালিয়ে গেল, আর বাকিরা আনন্দে আরো জোরে হুল্লোড় শুরু করে দিল। এলো সেই সোমবার। পারুল সকাল হওয়ার একটু পরে দিনুকে নিয়ে বের হলো। দিনু বিয়ের সাজ এনেছে, কিন্তু আরো কয়েকটা জিনিস দরকার। কেনাকাটা করে ফিরল দুপুর নাগাদ। সন্ধ্যা থেকেই সাজো সাজো রব পড়ে গেল। মন্দির পরিষ্কার হলো, নতুন রঙ্গরাগ হলো মায়ের। বিশাল কড়াই চাপল উনুনে, বাদ্যির ব্যবস্থাও হলো, আলোয় সাজলো চত্বর। বিয়ে হবে মায়ের মন্দিরে। দিনু সেজেছে বরের সাজ, পারুলও বধূ সাজ পড়েছে। দিনু বসেছে বরের আসনে, উল্টো দিকের আসনে বসলো পারুল। পুরোহিত মশাই মন্ত্র পড়া শুরু করল। এবার সিঁদুর দানের সময়। পুরোহিত মশাই 1 টাকার কয়েনে সিঁদুর লাগিয়ে দিনুর হাতে দিতেই সে এগিয়ে গেল পারুলের দিকে। আর ঠিক তখনই গর্জে উঠল বন্দুক। মন্দির চত্বর ছেয়ে গেছে উর্দিধারিতে। বাতাস ভরে গেল বারুদের গন্ধে। সকলের হাতে উদ্যত বন্দুক। কয়েক মিনিটের মধ্যেই সাঙ্গপাঙ্গরা বাধা পড়ল। দিনু উঠে পালাতে যাচ্ছিল, তখনই পারুলের কঠিন গলাটা শোনা গেল, এক পাও এগোবি না। দিনু চমকে তাকিয়ে দেখল পারুলের হাতে পিস্তল। সেটা তাক করা তার দিকে। মিথ্যে মিথ্যে মিথ্যে, চরম এক মিথ্যের জাল পারুল ছড়িয়ে দিয়েছে দিনুর চারপাশে। দিনু বুঝতে পেরেছে কে সেই রাতে পুলিশকে খবর দিয়েছিল, যেদিন পুলিশ ছদ্মবেশে ব্যবসায়ীদের দলে এসেছিল। কে আজ খবর দিয়েছে পুলিশকে? সেদিন রাতে চটানে মাদারি গাছের তলায় যে লোকটা এসেছিল, সে পারুলের স্বামী নয়, পুলিশের লোক। দিনুর বুকের ভেতর যেন সমুদ্র আছড়ে পড়ল। কেন এভাবে ঠকালে পারুল? পারুল নই, ইন্সপেক্টর মনিকা রয়। তোর মতো একটা পশুকে ধরতে এছাড়ার উপায় কি বল? দাসবাবু, অ্যারেস্ট হিম। দিনুর চোখ ঝিকিয়ে উঠল বিদ্যুতের ফলার মতো। তড়িৎ বেগে এগিয়ে সে কোমরে গোজা ছুরিটা চালিয়ে দিতে গেল পারুলের গলা লক্ষ্য করে। কিন্তু তার আগেই পারুলের পিস্তল গর্জে উঠল। গুলি গিয়ে বিঁধল দিনুর কাঁধে। গুলির ধাক্কায় মন্দিরের মেঝেতে ছিটকে পড়ল দিনু। পারুল হিংস্র ভঙ্গিতে ছুটে গেল সামনের উর্দিধারীর দিকে। বন্দুকটা ছিনিয়ে নিল। তারপর বন্দুকের ডগে লাগানো বেয়নেটটা সজোরে গেঁথে দিল দিনুর পায়ে। রক্ত চলকে বেরিয়ে এলো। দিনুর গলা ফেটে আর্তনাদ বেরিয়ে এলো। এইভাবেই মেরেছিলি আমার ভাইকে? হ্যাঁ, বিয়ে করে ফিরছিল, তুই ডাকাতির জন্য এইভাবে নৃশংসভাবে প্রাণ কেড়ে নিলি? তুই মানুষ? জানোয়ার একটা। দিনু কোনো উত্তর দিল না, প্রতি আক্রমণও করল না। কানে বাজলো একটা কণ্ঠস্বর, এর থেকেও ভয়ঙ্কর মৃত্যু হবে তোর। দিনুর চোখের কোণ বেয়ে গড়িয়ে পড়ল জল। পারুল বেয়নেটটা দিনুর বুক লক্ষ্য করে চালিয়ে দিল। রক্তের স্রোত বেরিয়ে এলো ক্ষত বেয়ে, কোষ বেয়েও বেরিয়ে এলো রক্তের একটা স্রোত। মিশে গেল গড়িয়ে পড়া জলের স্রোতের সাথে। পারুল হুঙ্কার দিল, দাসবাবু, চিতা সাজান। চোখের পলকে সেজে উঠল একটা চিতা। পারুল টানতে টানতে নিয়ে গেল দিনুকে। পশুটাকে চিতায় তুলুন। দিনুর রক্ত ভেজা শরীরটা তোলা হলো চিতায়। পারুল জ্বলতে থাকা একটা মশাল হ্যাচকা টানে খুলে নিয়ে আগুন ধরিয়ে দিল চিতায়। দাও দাও করে আগুন জ্বলে উঠল। যেখানে বিয়ের অগ্নিকুণ্ড জ্বলার কথা ছিল, সেখানে জ্বলতে লাগলো মরণ চিতা। মন্দির চত্বর ফাঁকা হয়ে গেল, শুধু জ্বলতে থাকলো একটা চিতা। ভয়ঙ্কর আর্তনাদ যেন আকাশ ফেটে গেল। কর কর শব্দে বাজ পড়ল, ঝমঝমিয়ে নামলো বৃষ্টি। চিতার আগুন নিভতে শুরু করলো। চামড়া পোড়া একটা গন্ধে চারিপাশ ভরে গেল। লোকটা থামলো। আমিও হাঁটা থামিয়ে দিয়েছি।
কিছু একটা প্রশ্ন করার আগেই লোকটা একটা মাদারি গাছ দেখিয়ে বলল, এইখান থেকে ডান দিকের রাস্তা ধরে এগিয়ে যান। কিছুটা এগিয়ে গেলেই মেলার মাঠে পৌঁছে যাবেন। আর আপনি আপনি যাবেন না যাত্রা শুনতে? হ্যাঁ, যাব। আপনি চলুন, আমি একটু পরেই যাচ্ছি। আমি হাঁটা দিলাম। কিন্তু খুড়ো, এটা তো ডাকাতের গল্প হলো। তুমি যে বললে ভূতের ব্যাপার। গল্পটা এখনো শেষ হয়নি মহাদেব। আমি এগিয়ে গেলাম মাদারি গাছটার দিকে। লোকটার কথা মতো ডান দিক ধরে হাঁটতে শুরু করলাম, কিন্তু বেশ কিছুটা সময় হাঁটার পর বুঝলাম আমি একই পথ ধরে বারবার হাঁটছি, ঘুরে ফিরে একই জায়গায় হাজির হচ্ছি। কিছুটা সময় থিতু হয়ে গাছের নিচে দাঁড়ালাম। তারপর আন্দাজে একটা পথ ধরে এগিয়ে গেলাম, কিন্তু মিনিট 10 হাঁটার পরই কানে এলো, জয় মা, জয় মা, জয় মা। কিছুটা চমকে এদিক ওদিক তাকালাম। দেখলাম সেই ভাঙা পুরো মন্দিরটা, যেটা এক সময় ছিল দিনু ডাকাতের ডেরা। কিন্তু এখন এখানে কে পুজো করছে? যাত্রা শুনতে যাওয়া ভুলে গিয়ে গেলাম মন্দিরের দিকে এগিয়ে। দেখলাম মন্দির চত্বরে বসে এক ছায়া মূর্তি, এমন এক ভঙ্গিমায় বসে আছে যেন মায়ের পুজো করছে সে। মন্দিরে কিন্তু এই মুহূর্তে কোনো মায়ের মূর্তি নেই, তবু এই লোকটা এখানে বসে কি পুজো করছে? সাহস করে জিজ্ঞেস করেই ফেললাম, কে আপনি? এই রাতে ভাঙা মন্দিরে আপনি কি করছেন? ছায়া মূর্তি আমার দিকে ঘুরল, গড়গড়ে এক গলায় বলল, আমাকে চিনতে পারছেন না? আমি যে দিনু ডাকাত। এই বলে অট্ট হাসিতে ফেটে পড়ল লোকটা। এই অন্ধকারেও চিনতে আমার ভুল হয়নি। এই সেই লোক যে একটু আগেই আমাকে দিনু ডাকাতের গল্প শুনিয়েছিল, পরিচয় দিয়েছিল অনন্ত মোদক বলে। আমি দেখলাম লোকটার কষ বেয়ে গড়িয়ে নামছে রক্ত, হাত যেন দীর্ঘ হতে হতে এগিয়ে আসছে আমার দিকেই। ভয়ে বাবা গো, বাবা গো বলে দৌড় দিলাম আমি। খুড়ো আবার থামল। পবন জ্যাঠা গম্ভীর মুখে জিজ্ঞেস করল, তারপরে কি হলো? খুড়ো একটু মাথা নিচু করে বলল, প্রাণপণে দৌড়ে কোনো রকমে গায়ের সীমানায় বট গাছের নিচে পৌঁছেছিলাম সেদিন। তারপর জ্ঞান হারিয়ে গিয়েছিল। সে গায়ের আরো 2-4 জন যাত্রা দেখতে গিয়েছিল সেদিন। তারাই ফেরার পথে ওই অবস্থায় দেখে মেয়ের বাড়িতে খবর দেয়। রমা মনে করেছিল আমার বুঝি স্ট্রোকের মতো কিছু হয়েছিল, তাই ওভাবে জ্ঞান হারিয়ে পড়েছিলাম। সত্যিটা সে জানে না আজও। ক্লাবে একটা দেওয়াল ঘড়ি আছে, তাতে 10টার ঘন্টা পড়ল। এবার বাড়ি ফেরার পালা সকলের। মহাদেব কাকা একা ফিরতে রাজি হলো না। ঠিক হলো বিজু আর তরুণ তাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে আসবে। সেই মোতাবেক তারা রওনা দিল। ক্লাব প্রতিদিন বন্ধ করে তমাল। সে তালা চাবি দিয়ে গায়ের চাদরটা আঁটো করে বাড়ির পথে পা বাড়ালো, কিন্তু কিছুটা গিয়েই থেমে গেল সে। মন তাকে রায়দের বাঁশবাগানটায় টানছে। মহাদেব বড়াল যা বলল তা কি আদৌ সত্যি? পবন জ্যাঠা বা বিষ্ণু খুড়ো যে গল্পই শোনাক, তমালের মন এই ভূত প্রেতে একদম বিশ্বাস করতে কোনোদিন চায়নি। কিন্তু আজ যেন কোনো এক অজানা কারণে মনের ভিতর বিশ্বাস আর অবিশ্বাসের দ্বন্দ্ব শুরু করেছে। তাই সে বাড়ির পথ না ধরে বাঁশবাগানের পথ ধরল। এই পথে তার বাড়ি যেতে দ্বিগুণ সময় লাগবে। তবু তমাল এগিয়ে গেল। হাতে যদিও ছোট একটা টর্চ আছে, কিন্তু আকাশে পাতলা চাঁদের আলো, তাই টর্চ না জ্বালিয়েই সে চলল। ঢুকলো বাঁশবাগানের রাস্তায়। শিরশিরে একটা বাতাস বইছে, বাঁশ গাছগুলো মচমচে আওয়াজ তুলছে। তমাল সেসবকে বিশেষ গ্রাহ্য না করে এগিয়ে গেল সেই জায়গাটার দিকে, যেখানে নাকি মহাদেব কাকা চানুবাগদির বউকে দেখতে পেয়েছিল। আন্দাজে ভর করে সেই জায়গায় গিয়ে দাঁড়ালো তমাল। টর্চের আলো ফেললো এদিক ওদিক, কোথাও কিচ্ছু নেই। ধুর, ওসব বুঝলো কি?
কি দেখতে কি দেখেছে? মাথা নেড়ে এগিয়ে গেল পথ ধরে আবারও। একটু পরেই চুরির রিনরিনি একটা শব্দ তার কানে এসে লাগলো। দাঁড়িয়ে গেল তমাল। টর্চের আলো ফেলল সেই দিকে যেদিক থেকে আওয়াজটা এসেছে। একটা আবছায়া কেউ দাঁড়িয়ে। কে কে ওখানে? চুরির শব্দটা এগিয়ে আসছে তমালের দিকে। আরো কিছুটা এগিয়ে আসতেই চিনতে পারল তমাল। পালেদের মলি। মলির স্বভাব চরিত্র যে একদমই ভালো নয় সেটাই গায়ের সকলেই জানে তমালও। তাই কিছুটা বিরক্ত হয়ে জিজ্ঞেস করল, এই শীতের রাতে এখানে কি করছো? মলির চোখ দুটো নাচল ঈষৎ। তমালের আরো কাছে এগিয়ে এসে বলল, ওরা তো এখানেই নিয়ে এলো রে আমায়। ওরা? ওরা কারা? নিজেই এগিয়ে গিয়ে দেখ। না, কোনো দরকার নেই, আমি বাড়িতে যাচ্ছি। তোর বাড়ির পথ তো এদিকে নয়, তুই তবে এদিকে কেন? সে জেনে তোমার কাজ নেই, আমি চলি। কিন্তু যা সব করে বেড়াচ্ছ সেটা খুব ভালো কাজ নয়। এর ফল কিন্তু ভুগতে হবে তোমায়, বলে দিলাম। সেই জন্যই তো ওরা এখানে নিয়ে এসেছে। একবার গিয়েই দেখ কি করেছে আমার। তমালের মলির সঙ্গে কথা বলতেও কেমন ঘেন্না হচ্ছে। সে আর কথা বাড়ালো না, দ্রুত জায়গাটা ছাড়িয়ে এগিয়ে গেল। কিন্তু কয়েক পা গিয়েই থেমে গেল সে। মলি সে কি বলল? কারা তার কি অবস্থা করেছে? দ্রুত ঘুরল তমাল। মলি কোথায় গেল? বেয়ারা এক কৌতূহল চেপে বসল তমালের মাথায়। হনহন করে এগিয়ে গেল সেই জায়গাটার দিকে যেখানে নিয়ে যাওয়ার জন্য মলি জেদ করছিল। আধখানা চাঁদের মতো ঘেরা একটা জায়গা, সামনে বাঁশ গাছের সারি, পেছনে একটা অর্জুন গাছ। বাঁশ গাছের সারি টপকে অর্জুন গাছের দিকে এগিয়ে গেল তমাল। টর্চের আলো ফেলল। না, এখানেও কেউ নেই। এত তাড়াতাড়ি মলি কোথায় গেল? কে জানে, এই ধরনের মেয়েরা সব পারে। কথাটা শেষ হওয়ার আগেই একটা কনকনে দমকা হাওয়ার ঝাপটা মারল তমালকে। কানে এসে লাগলো ক্যাঁচক্যাঁচে একটা শব্দ। ঘাড় একটু উঁচু করে তাকালো তমাল, আর যা দেখলো তাতে তার বুকের রক্ত যেন জমাট বেঁধে গেল। মলির দেহটা ঝুলছে গাছের ডালে, গলায় দড়ি দিয়ে। চোখ দুটো কোটর থেকে বের হয়ে এসেছে বিভৎসভাবে। বাবা গো! বলে পাগলের মতো দৌড় দিল তমাল। আজকে আপনাদের জন্য যে প্রশ্নটি রয়েছে সেটি হল, তমালকে সেই জায়গাটা অর্থাৎ বাঁশঝাড়ের সারিতে কে নিয়ে গিয়েছিল? সঠিক উত্তরদাতাদের নাম শোনানো হবে পরবর্তী গল্পে, এবং সঠিক উত্তরের নিচে আপনার নাম এবং আপনি কোথা থেকে বলছেন সেটা অবশ্যই লিখবেন। রাতের বসন্তপুর লোকাল এই গল্পের সঠিক উত্তরদাতাদের যাদের নাম বলা বাকি ছিল তাদের নাম হল, হাওড়া ঘুষুড়ি থেকে বলেছেন প্রদীপ মণ্ডল, নদিয়া জেলা থেকে বলেছেন সুরজিৎ, সুরাট থেকে বলেছেন শাকিল, মাঝের গ্রাম থেকে বলেছেন লক্ষ্মী দাস, মুম্বাই থেকে বলেছেন বিজু সিংহ ও কমল শাসমল, এবং বরানগর থেকে বলেছেন শৈবাল ব্যানার্জি। মোলকপাড়ের আতঙ্ক এই গল্পের থেকে যে প্রশ্নটি ছিল তার সঠিক উত্তরদাতাদের নাম হল, নদিয়া বেথুয়া ডহরি থেকে বলেছেন বিপদ দাস, গীতা দাস ও তাদের ছেলে রক্তিম দাস, বোরগাছিয়া থেকে বলেছেন পূজা যাদব, গঙ্গা যাদব, দীপালি ঘোষ ও নিধি ঘোষ, কৃষ্ণনগর থেকে বলেছেন নন্দিনী, ব্যাঙ্গালোর থেকে বলেছেন উৎপল পাত্র, হাওড়া থেকে বলেছেন চিত্রা, বাগনান এনডি ব্লক থেকে বলেছেন প্রিয়া ঘোষ, দেবরাজ ঘোষ ও পম্পা ঘোষ, হুগলির চুঁচুড়া থেকে প্রীতি দাস ও সমর্পিতা দাস, উত্তর 24 পরগনার দেগঙ্গা থেকে বলেছেন পিন্টু ডাকুয়া, দীপা ডাকুয়া, ছেলে রাজদীপ ডাকুয়া ও মেয়ে রাজশ্রী ডাকুয়া, বরানগর থেকে শৈবাল ব্যানার্জি, সুরাট থেকে শেখ হাসান, পশ্চিম মেদিনীপুর থেকে আকাশ আদক, মুম্বাই থেকে কমল শাসমল ও বিজু সিংহ, বারুইপুর থেকে বলেছেন শঙ্কর মণ্ডল ও তার মেয়ে পূজা মণ্ডল, ব্যারাকপুর খালপাড় থেকে বলেছেন বিকাশ,
হাটগাছা গ্রাম থেকে বলেছেন মোহাম্মদ মাসিদুর রহমান। মসলন্তপুর থেকে বিকাশ দাস। মাগড়ি থেকে বলেছেন সুপর্ণা রাজেশ, ছেলে অতীশ ও মেয়ে অনুশ্রী। মুর্শিদাবাদ থেকে বলেছেন বিপাশা নাসরিন। হায়দ্রাবাদ থেকে শাহিন গাজী। দত্তপুকুর থেকে স্বাধীন পাল। বাংলাদেশ থেকে বলেছেন মিস্টার বিপিআর গেমার। হাওড়া উলুবেড়িয়া থেকে শুভ দলুই, মৌমিতা দলুই ও তাদের ছেলে সুব্রত দলুই। শিলিগুড়ি থেকে বলেছেন ঋষিতা। মুম্বাই থেকে বলেছেন লাভলি, ছেলে আহান, ছোট বোন সুমাইয়া খাতুন ও স্বামী রবিউল শেখ। কলকাতা লেদার কমপ্লেক্স থেকে বলেছেন হেমন্ত মণ্ডল, সুষমা মণ্ডল ও তাদের ছেলে সার্থক মণ্ডল। মগরাহাট হলুদবেড়িয়া থেকে রোহিত ও তার মেয়ে রুমাইশা। হাওড়া ঘুষুরি থেকে প্রদীপ মণ্ডল। রাশিয়া থেকে বলেছেন রাকেশ বাড়ুই, সঞ্জয় সরকার ও রাজুদা। দিল্লি থেকে বলেছেন শেখ মুর্শিদ। হুগলি চন্দ্রদ্বীপ থেকে বলেছেন মল্লিকা বারিক। হাওড়া কোনা থেকে বলেছেন অভিজিৎ ভৌমিক, দাদা লক্ষণ ঘোষ, বৌদি জ্যোতি ঘোষ, বন্ধু প্রিন্স ও প্রীতম। কামারহাটি নওদাপাড়া থেকে বলেছেন বিজয় দে। চাকদা থেকে বলেছেন সাথী ও তার মেয়ে আরোহী মণ্ডল। বাগুইহাটি থেকে বলেছেন স্বপ্না পাত্র ও তার স্বামী গণেশ পাত্র। শোভাবাজার থেকে বলেছেন গায়ত্রী। পশ্চিম মেদিনীপুর থেকে বলেছেন গোপাল নায়েক। কোচবিহার থেকে সোমা সিং ও তার ছেলে অরিজিৎ সিং। গুজরাট থেকে পরেশ হেমব্রম। ডায়মন্ড হারবার থেকে বলেছেন বাচ্চু। হাওড়া আন্দুল থেকে বলেছেন লিজা মণ্ডল ও তার স্বামী বিশাল পাত্র। খড়গপুর থেকে মিলন দোলাই। পাঞ্জাব থেকে বলেছেন বাপন, শাকির, শঙ্কর কাকা, কাদের অনুপ ও উজ্জ্বল। এবং মুম্বাই থেকে অর্জুন সিংহ, রাজীব দাস ও বিশ্বজিৎ পাইক। এছাড়াও যাদের নাম বলা বাকি রয়ে গেল তাদের নাম পরবর্তী গল্পে আবার ঘোষণা করা হবে। আজ তাহলে এই পর্যন্তই। ফিরে আসছি ঠিক আগামী সপ্তাহে আরও একটি ভয়ের গল্প নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন এবং গল্প শুনুন।